উম, আচ্ছা, কল্পনা করা যাক। মানে ধরুন কারোর সামনে $14.5 মিলিয়ন একটা চেক বাড়িয়ে দেওয়া হলো। বাহ, বিশাল অঙ্ক। হ্যাঁ, আর কাজটা এমন যা সে চোখ বন্ধ করেও করতে পারে। মানে কোনো ঝুঁকিই নেই বললেই চলে। শুধু একটা কাগজে সই করতে হবে আর ক্যামেরার সামনে নিজের চেনা হাসি মুখটা দেখাতে হবে। তো যে কারো তো এক কথায় রাজি হয়ে যাওয়ার কথা, তাই না? একদম তাই। কিন্তু সেই মানুষটি নির্দ্বিধায় বললেন না। হলিউডের ইতিহাসে ম্যাথিউ ম্যাককনেহে ঠিক এই কাজটাই করেছিলেন। সত্যি? মানে রোমান্টিক কমেডির অপ্রতিদ্বন্দ্বী রাজা হয়েও তিনি এত বড় একটা সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন? ঠিক তাই। নিশ্চিত সাফল্য আর টাকার পাহাড় থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তো আজকের এই ডিপ ডাইভে আমাদের সামনে থাকা তথ্যসূত্রগুলো কিন্তু কোনো সাধারণ হলিউড গসিপ নয়। হ্যাঁ, আমরা তো আসলে তার ৩৫ বছর ধরে লেখা ব্যক্তিগত জার্নালের পাতা থেকে উঠে আসা এক গভীর জীবন দর্শন নিয়ে কথা বলবো। একদম। এই জার্নালগুলোতে শুধু একজন তারার গল্প নেই। মানে এর ভেতরে আছে নিজের ভেতরের শূন্যতা চেনা, জীবনের বিশৃঙ্খলাকে মেনে নেওয়া, আর দিনের পর দিন অন্ধকারে বসে নিজের আসল ফ্রিকোয়েন্সি বা নিজস্ব কম্পাঙ্ক খুঁজে পাওয়ার একটা দারুণ ব্লুপ্রিন্ট। আর মজার ব্যাপার হলো, আমরা সাধারণত মনে করি যারা সফল তাদের জীবনটা বুঝি শুরু থেকেই একটা মসৃণ হাইওয়ে। হ্যাঁ, বাইরে থেকে তো তেমনই মনে হয়। ঠিক, কিন্তু এই ব্যক্তিগত জার্নালগুলো ঘাঁটলে দেখা যায় যে সাফল্যের পেছনের গল্পটা কতটা এবড়োখেবড়ো। মানে ম্যাককনেহে তার এই দীর্ঘ যাত্রার উপলব্ধিগুলোকে এক জায়গায় এনে নাম দিয়েছেন গ্রিন লাইটস বা সবুজ সংকেত দর্শন। গ্রিন লাইটস। আমরা সবাই জানি ট্রাফিক সিগন্যাল কিভাবে কাজ করে। সবুজ মানে এগিয়ে যাও, হলুদ মানে সাবধান, আর লাল মানে থামো। হ্যাঁ, খুব সাধারণ একটা নিয়ম। কিন্তু ম্যাককনেহে এই লাল বাতিটাকে একটা অদ্ভুত দৃষ্টিকোণ থেকে দেখেছেন। মানে তিনি বলছেন জীবনের প্রতিটি লাল বাতি, ধরুন প্রতিটি ব্যর্থতা, প্রতিটি থমকে যাওয়া বা প্রতিটি আঘাত, এগুলো আসলে চূড়ান্ত অর্থে লাল নয়। তাহলে এগুলো কি? এগুলো হলো সাময়িক বিরতি, যা ভবিষ্যতে সবুজ বাতিতে পরিণত হওয়ার জন্যই তৈরি হয়েছে। আর আজকের এই ডিপ ডাইভের মূল মিশনটাই হল তার এই অসাধারণ দর্শনটাকে সহজভাবে বোঝা। ঠিক, ওই জায়গাটাতেই ম্যাককনেহে প্রচলিত চিন্তার বাইরে গিয়েছেন। মানে আমরা লালবাতি দেখলে হতাশ হই, ভাবি রাস্তা এখানেই শেষ। হ্যাঁ, স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। কিন্তু তার দর্শন বলছে এই লালবাতিগুলো বা বাধাগুলো আসলে মহাবিশ্বের এক ধরনের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ। এগুলো আমাদের জোর করে থামিয়ে দেয় যেন আমরা নতুন করে হিসাব মেলাতে পারি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। এই দর্শনের শিকড় খুঁজতে গেলে আমাদের একটু ফিরে যেতে হবে তার শৈশবে, বিশেষ করে তার বাবা জেমস এবং মা মেরির কাছে। এই দুজন মানুষের জীবনযাপনের ধরন কিন্তু আকাশ পাতাল আলাদা ছিল। একদম। বাবা জেমস ছিলেন একজন কঠোর ফুটবল কোচ। তার কাছে জীবন মানে ছিল একটা লড়াইয়ের ময়দান। পড়ে গেলে কিভাবে রক্ত মুছে আবার উঠে দাঁড়াতে হয় তিনি মূলত সেটা শিখিয়েছেন। হ্যাঁ, একটা রাফ অ্যান্ড টাফ ব্যাপার আর কি। অন্যদিকে তার মা মেরি ছিলেন একেবারে ভিন্ন ঘরানার একজন কবি, ভীষণ স্বাধীন চেতা। মানে তিনি নিয়মকানুনের খুব একটা ধার ধারতেন না। বাহ, দারুণ কন্ট্রাস্ট তো। হ্যাঁ, তিনি শিখিয়েছেন কিভাবে নিজের ভেতরের সজ্ঞাকে বা ইনটিউশনকে বিশ্বাস করতে হয়, জীবনটাকে উপভোগ করতে হয়। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে এই দুই বিপরীত মেরুর মানুষের প্রভাব ম্যাককনেহের জীবনে কিভাবে কাজ করেছে তার মেকানিজমটা খুব চমৎকার। কিভাবে? বাবার কাছ থেকে পাওয়া কাঠিন্য তাকে শিখিয়েছে রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, আর মায়ের কাছ থেকে পাওয়া স্বাধীনচেতা মনোভাব তাকে দিয়েছে কল্পনা শক্তি। বুঝতে পেরেছি। এই দুটোর মিশ্রণে তিনি নিজের জীবনের যে গাইডলাইন তৈরি করেছিলেন তার নাম দিয়েছেন আউটল লজিক বা প্রথা ভাঙার যুক্তি। তবে এখানে একটা ভুল বোঝাবুঝির সুযোগ আছে। সেটা কি রকম? আউটল বা প্রথা ভাঙা বলতে তিনি কিন্তু সমাজের সব নিয়ম ভেঙে একদম বেপরোয়া হয়ে যাওয়ার কথা বলছেন না। হ্যাঁ, ঠিক। এটা কোনো উদ্দেশ্যহীন বিদ্রোহ নয়। ব্যাপারটা যদি একটু অ্যানালজি বা উপমা দিয়ে ভাবি, বাবার শিক্ষাটা যেন তাকে একটি জাহাজের শক্ত খোল তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যা সমুদ্রের যে কোনো বড় ঝড় সামলে টিকে থাকতে পারবে। কিন্তু শুধু খোলস থাকলে তো জাহাজ মাঝ সমুদ্রে গোল হয়ে ঘুরতে থাকবে, তাই না? বা স্রোতে ভেসে যাবে। এখানেই আসে মায়ের ভূমিকা। মা তার হাতে তুলে দিয়েছেন একটা কম্পাস। চমৎকার একটা উপমা। খোলস ছাড়া জাহাজ যেমন ডুবে যাবে, তেমনি কম্পাস ছাড়া দিক হারাবে। এই দুয়ের নিখুঁত মিশ্রণেই তৈরি হয়েছে ওই আউটল লজিক।
একদম ঠিক বলেছেন। মানে এর অর্থ হল সমাজের প্রত্যাশা বা প্রচলিত নিয়মকানুনকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের ভেতরের সত্যের প্রতি চরম অনুগত থাকা। কিন্তু হুম, আমার একটা জায়গায় একটু খটকা লাগছে। বলুন, কি খটকা? তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? হলিউডের মতো একটা ইন্ডাস্ট্রি যেখানে সবাই একটু পরিচিতি আর অর্থের জন্য ইঁদুর দৌড়ে মেতে আছে, সেখানে এই আউটলর লজিক নিয়ে টিকে থাকাটা কি বাস্তবে সম্ভব? প্রশ্নটা লজিক্যাল। মানে যখন তিনি রোমান্টিক কমেডির পর কমেডি করে প্রচুর টাকা পাচ্ছিলেন, তখন তো বাইরের দুনিয়ার চোখে তার জীবনে শুধুই সবুজ বাতি জ্বলছিল, তাই না? নিশ্চিত টাকা আর খ্যাতি ছেড়ে দেওয়াটা তো এক প্রকার পাগলামি। হ্যাঁ, বাইরের দুনিয়ার চোখে সেটা সবুজ বাতি ছিল ঠিকই, কিন্তু ম্যাকনাহায়ের ভেতরের কম্পাস তাকে অন্য কথা বলছিল। অন্য কথা মানে? ক্যারিয়ারের ওই পর্যায়ে এসে তার ব্যাংক ব্যালেন্স হয়তো বাড়ছিল, কিন্তু তার মনে হচ্ছিল তিনি নিজের সাথে প্রতারণা করছেন। তিনি তার নিজের ফ্রিকোয়েন্সি থেকে দূরে সরে যাচ্ছেন। এই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি বা নিজস্ব কম্পাঙ্ক খুঁজে পাওয়ার মানে শুধু পছন্দের কাজ করা নয়। এর মানে হলো আমাদের ভেতরের মূল্যবোধের সাথে আমাদের বাইরের জগতের কাজের একটা নিখুঁত অ্যালাইনমেন্ট বা সমন্বয় তৈরি করা। তার মানে তিনি রোমান্টিক কমেডি করতে গিয়ে নিজের আত্মপরিচয় হারাচ্ছিলেন। ঠিক তাই। যখন আমরা এমন কিছু করি যা অন্যদের খুশি করে কিন্তু আমাদের ভেতরটা শূন্য করে দেয়, তখন আমরা ফ্রিকোয়েন্সি হারিয়ে ফেলি। তাই তিনি রোম্যান্টিক কমেডি প্রত্যাখ্যান করে এমন চরিত্রের জন্য অপেক্ষা করতে শুরু করেন যা তাকে চ্যালেঞ্জ করবে। এই আত্মসচেতনতাই হল ফ্রিকোয়েন্সি খুঁজে পাওয়ার প্রথম ধাপ। কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই ব্যাপারটা একটু অবাস্তব মনে হতে পারে। মানে একজন হলিউড সুপারস্টারের জন্য $14.5 মিলিয়ন চেক ফিরিয়ে দেওয়া হয়তো সহজ। হ্যাঁ, কারণ তার অ্যাকাউন্টে আগে থেকে অনেক টাকা আছে। একদম। কিন্তু একজন সাধারণ মানুষ, ধরুন যার মাসের শেষে বিল মেটানোর তাগিদ আছে, তার জন্য শুধু নিজের ফ্রিকোয়েন্সি মেলানোর জন্য একটা ভালো চাকরি ছেড়ে দেওয়া বা না বলাটা তো আক্ষরিক অর্থে আর্থিক আত্মহত্যা। এই দর্শন কি শুধু ধনীদের জন্যই প্রযোজ্য? এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। তবে ম্যাকনাহে এখানে টাকার অঙ্কের কথা বলছেন না। তিনি আসলে বলছেন না বলার পেছনের মেকানিজমের কথা। আচ্ছা। এই মেকানিজম সব স্তরের মানুষের জন্যই এক। ধরুন, একটা কাজ আপনাকে ভালো টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু প্রতিদিন সকালে সেখানে যেতে আপনার দম বন্ধ লাগে। হ্যাঁ, এরকম তো অনেকের সাথেই হয়। কাজটা ধীরে ধীরে আপনার মানসিক শান্তি, আপনার সৃজনশীলতা, এমনকি আপনার আত্মসম্মানকেও ধ্বংস করছে। তখন ওই কাজটাতে আটকে থাকা মানে নিজের সত্তার কাছে ঋণী হয়ে যাওয়া। মানে ব্যাপারটা অনেকটা নিজের সাথে নিজের কম্প্রোমাইজ করা। ঠিক। ম্যাকেনে যখন রোম্যান্টিক কমেডি প্রত্যাখ্যান করেছিলেন, তখন তিনি নিজেও জানতেন না এরপর কি হবে। তার এই না বলাটা কিন্তু শুধু একটা সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়া ছিল না। তাহলে এটা কি ছিল? এটা ছিল সেই সব কিছুকে ফিরিয়ে দেওয়া যা তার ভেতরের কম্পাসের সাথে মিল ছিল না। ও আচ্ছা, অর্থাৎ ওই নিশ্চিত আরামের জায়গাটা আসলে তার জন্য একটা বিশাল বড় লাল বাতি হয়ে দাঁড়াচ্ছিল। একদম তাই। তিনি বুঝতে পেরেছিলেন যে এই মসৃণ পথে চলতে থাকলে তিনি নিজের শিল্পী সত্তাকে চিরতরে হারিয়ে ফেলবেন। তাই এই জায়গা থেকেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর রোম্যান্টিক কমেডি করবেন না। এবং এই না বলার পরিণতি কিন্তু মোটেও মধুর ছিল না। মানে তাৎক্ষণিকভাবে কোনো ম্যাজিক হয়নি? না না, একদমই না। আমরা ভাবি বড় কোনো সাহসী সিদ্ধান্ত নিলেই পরের দিন সকালে জীবন জাদুকরীভাবে বদলে যায়। কিন্তু বাস্তবতা হল ম্যাকনোহের এই না বলার পর প্রায় 20 মাস তার কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। মাই গড, 20 মাস? হ্যাঁ, হলিউড তাকে প্রায় ভুলেই গিয়েছিল। এই শূন্যতা সময়টাকে তিনি বর্ণনা করেছেন ডার্ট রোডস বা কাঁচা ভাঙাচোরা রাস্তা হিসেবে। ডার্ট রোডস, তার মানে আমরা রোম্যান্টিক কমেডির মসৃণ পথ ছেড়ে একেবারে গ্রামের কাদা মাখার রাস্তায় এসে পড়লাম। হ্যাঁ, যেখানে পদে পদে গর্ত, যেখানে গাড়ি আটকে যায়, যেখানে ধৈর্য আর সহ্য শক্তির চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। এই 20টা মাস তিনি রীতিমতো অন্ধকার হাতড়ে বেরিয়েছেন। আমি তো শুনেছি তিনি এমনকি হলিউড ছেড়ে দিয়ে হাই স্কুলের শিক্ষক বা ফুটবল কোচ হওয়ার কথাও ভেবেছিলেন। হ্যাঁ, কারণ ডার্ট রোডসের প্রকৃতি এমন। এই রাস্তাগুলো আমাদের প্রত্যাখ্যানের স্বাদ দেয়, আমাদের অস্তিত্বের সংকটে ফেলে দেয়। কিন্তু এই ভাঙাচোরা রাস্তাগুলোর একটা চমৎকার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এই রাস্তাগুলোই পরবর্তীতে আমাদেরকে মসৃণ হাইওয়ে বা অটোবানের জন্য প্রস্তুত করে। আচ্ছা, অটোবান। হ্যাঁ, আমরা প্রায় শুধু অটোবান বা মসৃণ আর দ্রুতগতির পথটাকেই সাফল্য বলে ধরে নিই। আমরা চাই সবসময় আমাদের জীবনে যেন অটোবানের গতি থাকে,
সবকিছুই যেন আমাদের পক্ষে কাজ করে। কিন্তু কেউ যদি ডার্ট রোডের সংগ্রাম পার না করে সোজা অটোবানে উঠে পড়ে তবে তো নিশ্চিত দুর্ঘটনা ঘটবে। ঠিক। ব্যাপারটা অনেকটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর মতো। কাদামাখা ভাঙাচোরা রাস্তায় যখন কেউ গাড়ি চালায় তাকে বারবার গিয়ার পাল্টাতে হয়, ক্লাচ আর ব্রেকের নিখুঁত ব্যালেন্স করতে হয়। একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়েছেন। প্রচুর ঝাঁকুনি সহ্য করে সে যখন স্টিয়ারিংয়ে দক্ষ হয়ে ওঠে কেবল তখনই সে হাইওয়েতে বা অটোবানে উঠে গাড়ির আসল গতিটা সামলাতে পারে। ডার্ট রোডের ওই কঠিন প্রশিক্ষণ না থাকলে অটোবানের গতি যে কোনো চালককে ছিটকে ফেলত। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ম্যাকনাহে টেক এই কথাটাই বোঝাতে চেয়েছেন, অটোবানের গতি ক্ষণস্থায়ী। আপনি সারা জীবন একই গতিতে সফলতার চূড়ায় থাকতে পারবেন না, কিন্তু ডার্ট রোডস আমাদের ভেতরে যে দক্ষতা, যে সহনশীলতা আর যে আত্মবিশ্বাস তৈরি করে দেয় তা কিন্তু দীর্ঘস্থায়ী। বাহ, এটা সত্যি দারুণ একটা পয়েন্ট। ওই ২০ মাসের অনিশ্চয়তাই ম্যাকনাহেকে ভেতর থেকে এমনভাবে প্রস্তুত করেছিল যে পরবর্তীতে যখন ডার্ট রোড শেষ হল তখন তিনি যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রের জন্য পুরোপুরি তৈরি ছিলেন, যেমন ধরুন ড্যালাস বায়ার্স ক্লাব মুভির সময়টা। এখানে এই বিষয়টি সত্যি ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। এই প্রস্তুতির ফলেই আসে সেই বিখ্যাত ম্যাকনাসা বা ম্যাকনাহের রেনেসা যুগ। হ্যাঁ। ডার্ট রোড পার হয়ে নিজের ফ্রিকোয়েন্সির সাথে মানানসই রাস্তায় যখন তিনি পা রাখলেন তখন সবকিছু যেন আপনা আপনি ঘটতে শুরু করল। এই অবস্থাকে তিনি বলেছেন আর্ট অফ রানিং ডাউনহিল বা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার শিল্প। এই ধারণাটা কিন্তু আমাদের বর্তমান সমাজের প্রচলিত চিন্তাধারার একদম বিপরীত। ঠিক তাই। এখন তো চারপাশে শুধু হাসল কালচার বা সবসময় পাগলের মতো ছুটে চলার সংস্কৃতি। আমাদের শেখানো হয় লক্ষ্যের পেছনে দৌড়াও, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখো, জোর করে হলেও লক্ষ্য অর্জন করো। হ্যাঁ, কিন্তু ম্যাকনাহে বলছেন সবকিছু জোর করে হয় না। রানিং ডাউনহিল হল এক ধরনের ফ্লো স্টেট বা স্বাভাবিক প্রবাহ। পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় যেমন অভিকর্ষ বলেই আপনাকে টেনে নিয়ে যায়, আপনাকে আর কষ্ট করে প্যাডেল মারতে হয় না। ফ্রিকোয়েন্সি মিলে গেলেও ঠিক এমনটাই ঘটে, তাই তো? একদম। আচ্ছা, এর মানে কি এই যে আমরা হাত গুটিয়ে বসে থাকব আর সবকিছু এমনিতেই হয়ে যাবে? না না, একদমই না। ডাউনহিল বা ঢালু রাস্তায় দৌড়ানোর জন্য কিন্তু প্রথমে কষ্ট করে পাহাড়ের চূড়ায় উঠতে হয়। ও আচ্ছা। অর্থাৎ ডার্ট রোডের প্রস্তুতিটা লাগবেই, কিন্তু একবার যখন আপনি নিজের মূল্যবোধের সাথে মিলে গিয়ে কাজ করা শুরু করবেন তখন আর সুযোগের পেছনে মরিয়া হয়ে ছুটতে হবে না। তিনি একটা দারুণ কথা বলেছেন এখানে। কি কথা? তীর লক্ষ্যের পেছনে ছোটে না, লক্ষ্যই তীরকে নিজের দিকে টেনে নেয়। দ্য টার্গেট ড্রজ দ্য অ্যারো। এই কনসেপ্টটা আমার খুব প্রিয়। মানে তীরন্দাজি বা আর্চারির কথা ভাবলে বিষয়টা পরিষ্কার হয়। ডালাস বায়ার্স ক্লাবের অস্কারজয়ী রন উডরুফ চরিত্রটি ম্যাকনাহে কিন্তু কারো কাছ থেকে জোর করে ছিনিয়ে নেননি। না, একদমই না। তিনি নিজের আদর্শে অটল ছিলেন বলেই ওই অসামান্য সুযোগটি সঠিক সময়ে ঠিক তার কাছেই এসে ধরা দিয়েছিল। সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার এই মরিয়া চেষ্টা ছেড়ে দিয়ে নিজের প্রস্তুতির ওপর আর জীবনের গতির ওপর আস্থা রাখাটাই হল রানিং ডাউনহিল। আর যখন সেই লক্ষ্য বা সুযোগটা সামনে এসে দাঁড়ায় তখন সেটাকে গ্রহণ করার জন্য প্রচণ্ড সাহসের প্রয়োজন হয়। অবশ্যই। কারণ সুযোগ আসা মানেই তো কাজ শেষ হয়ে যাওয়া নয়। এই সাহসের জায়গাটাকে ম্যাকনাহে বলেছেন টেক দ্য হিল বা পাহাড় জয় করা। পাহাড়ের খাদের কিনারায় দাঁড়িয়ে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। হ্যাঁ, মানুষের মন তো সবসময় চায় চেনা এবং আরামদায়ক গণ্ডির ভেতর থাকতে। ঠিক, কিন্তু ওই ভয় সত্ত্বেও খাদের কিনারা থেকে সামনের দিকে ঝাঁপ দেওয়াটাই হলো আসল সাহসিকতা। ডালাস বায়ার্স ক্লাবের কথাই যদি ধরি, ওই চরিত্রের জন্য তাকে প্রায় ৫০ পাউন্ড ওজন কমাতে হয়েছিল। তার শরীর একেবারে ভেঙে পড়েছিল। তিনি আক্ষরিক অর্থে নিজের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। হ্যাঁ, কারণ তার ভেতরের কম্পাস বলছিল এটাই সঠিক লক্ষ্য। শারীরিকভাবে নিজেকে ভেঙে নতুন করে গড়া এবং মানসিকভাবে ওই চরিত্রের গভীরে প্রবেশ করা, এটাই ছিল তার জন্য সেই নির্দিষ্ট পাহাড় জয় করা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই পাহাড় জয় করা মানে কি শুধু অস্কার জেতা বা কেরিয়ারের বিশাল কোনো পরিবর্তন? না, আমার তো মনে হয় না। একদম না। আমাদের দৈনন্দিন জীবনেও এমন অনেক ছোট ছোট পাহাড় থাকে। হয়তো অফিসে একটা প্রেজেন্টেশন দেওয়া, যেটা নিয়ে আপনি খুব নার্ভাস। হয়তো কোনো টক্সিক বা ক্ষতিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া, কিংবা নতুন একটা স্কিল শেখা শুরু করা। প্রতিদিন নিজের কমফোর্ট জোন বা স্বস্তির জায়গা থেকে এক পা বাইরে রাখাই হলো এক একটি পাহাড় জয় করা। আর মজার বিষয় হল
এই প্রতিদিনের ছোট ছোট পাহাড় জয় করার সাথেই কিন্তু জড়িয়ে আছে একটা অনেক বড় কনসেপ্ট, কোনটা? লেগাসি বা উত্তরাধিকার। সাধারণত লেগাসি শব্দটা শুনলেই আমাদের মনে হয় মৃত্যুর পর মানুষ আমাদের কিভাবে মনে রাখবে। হয়তো আমাদের নামে কোনো রাস্তার নামকরণ হবে, কিংবা আমাদের জীবন নিয়ে কোনো বই লেখা হবে। হ্যাঁ, আমরা লেগেসিকে ভবিষ্যতের একটা অদৃশ্য পুরস্কার হিসেবে দেখি। ঠিক। কিন্তু ম্যাকলেহে এই পুরো ধারণাটাকে উল্টে দিয়েছেন। তিনি আমাদের বাধ্য করছেন লেগাসিকে বর্তমানের লেন্স দিয়ে দেখতে। তার মতে লেগাসি কোনো ভবিষ্যতের বিষয় নয়, এটি তৈরি হয় আজকে, এই মুহূর্তে আমাদের প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। হ্যাঁ, বিষয়টা ভাবতে কেমন একটা ধাক্কা লাগে, তাই না? সত্যি বলতে হ্যাঁ। তার মানে আমি এই মুহূর্তে আমার পরিবারের সাথে কিভাবে কথা বলছি, আমার সহকর্মীর বিপদে কিভাবে পাশে দাঁড়াচ্ছি, কিংবা আমার কাজের উদ্দেশ্য কতটা সৎ, এসব ছোট ছোট আচরণগুলো মিলেই আমার লেগাসি তৈরি হচ্ছে। ঠিক তাই। আমি কালকের জন্য অপেক্ষা করতে পারি না, কারণ কাল হয়তো কখনো আসবেই না। একদম। আমরা অনেক সময় ভাবি আগে প্রতিষ্ঠিত হয়ে নিই, তারপর ভালো মানুষ হব বা লেগেসি নিয়ে ভাবব। কিন্তু ম্যাকনাহের দর্শন অনুযায়ী লেগেসি মানে এই মুহূর্তে আপনি নিজের প্রতি কতটা সৎ থেকে জীবনযাপন করছেন। খুব গভীর একটা কথা। যখন আপনি নিজের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যান, ডার্ট রোডসের কষ্টগুলোকে প্রস্তুতির অংশ হিসাবে মেনে নেন এবং সঠিক সময়ে ভয়কে জয় করে পাহাড় ডিঙানোর সাহস দেখান, তখনই আপনি প্রতিটি মুহূর্তে নিজের লেগেসি তৈরি করতে থাকেন। এটি কেবল বেঁচে থাকার গল্প নয়, এটি হলো বর্তমানকে সর্বোচ্চ অর্থবহ করে তোলার একটি প্র্যাকটিক্যাল রূপরেখা। আমাদের আজকের এই আলোচনা সত্যি অনেকগুলো ভাবনার দুয়ার খুলে দিল। হ্যাঁ, আমি নিজেও অনেক কিছু নতুন করে ভাবার সুযোগ পেলাম। আমরা যদি পুরো জার্নিটার দিকে একবার ফিরে তাকাই, এটি শুরু হয়েছিল বাবা মায়ের দেওয়া সেই সম্পূর্ণ বিপরীতমুখী দুটি শিক্ষা থেকে, যা জন্ম দিয়েছিল আউটল লজিকের। হ্যাঁ, সমাজকে অন্ধভাবে অনুসরণ না করে নিজের পথ তৈরি করা। সেই প্রথা ভাঙার সাহস নিয়ে হলিউডের নিরাপদ ছাঁচ এবং $14.5 মিলিয়ন চেক ছুঁড়ে ফেলে নিজের নিজস্ব ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক খুঁজে পাওয়ার লড়াই। এরপর ২০ মাসের দীর্ঘ ডার্ট রোডের অনিশ্চয়তা পেরিয়ে মসৃণ অটোমানে ওঠা। হ্যাঁ, আর হাসেল কালচারকে পেছনে ফেলে তীর আর লক্ষ্যের সেই স্বাভাবিক প্রবাহে নিজেকে ছেড়ে দেওয়া, এবং পরিশেষে সব ভয় জয় করে বর্তমান মুহূর্তেই নিজের লেগেসি তৈরি করা। আর এই পুরো যাত্রায় সবচেয়ে বড় উপলব্ধি হল, জীবনের লাল বাতিগুলো কোনো অভিশাপ নয়, এগুলো মহাবিশ্বের একটা কৌশল যা আমাদের প্রস্তুত করে সামনের সবুজ বাতির জন্য। একদম। বাধাগুলো আমাদের থামিয়ে দেয় ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের নিজেদের ভেতরের কম্পাসটা চেক করে নেওয়ার সুযোগও দেয়। আমাদের প্রত্যেকের জীবনেই হয়তো এই মুহূর্তে কোনো না কোনো লাল বাতি এসে আমাদের থামিয়ে দিয়েছে। সেটা হতে পারে ক্যারিয়ারের কোনো বাধা বা সম্পর্কের জটিলতা। হ্যাঁ, অথবা ব্যক্তিগত কোনো হতাশা। আমরা হয়তো সেটা নিয়ে ভীষণ ক্লান্ত আর বিরক্ত। কিন্তু এই লাল বাতিটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, মানে একটা নতুন দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, হয়তো এই বিশাল বাধাটি আসলে আমাদের জোর করে থামিয়ে দিয়েছে, যাতে আমরা আমাদের ভুল রাস্তা থেকে সরে এসে নিজেদের আসল ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে পারি। এটা সত্যি দারুণ একটা ভাবনা। কে বলতে পারে, হয়তো ঠিক এই মুহূর্তে সবুজ বাতি জ্বলে ওঠার অপেক্ষায় আছে, আর আপনার বর্তমানের এই লাল বাতিটি আসলে সেই আগামী সবুজ বাতিরই নিখুঁত পূর্বাভাস। জীবনের ট্রাফিক সিগন্যালগুলো হয়তো সবসময় স্পষ্ট হয় না, কিন্তু ওই থমকে দাঁড়ানোর মাঝেই লুকিয়ে থাকে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে সঠিক পথ। একদম সুন্দর বলেছেন। আজ এ পর্যন্তই। আশা করি আগামী ডিপ ডাইভে আবার নতুন কিছু নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন।